আমাদের হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের মধ্যে কি আছে? হেক্সাডেসিমেল হচ্ছে 16 ভিত্তিক, অর্থাৎ হেক্সাডেসিমেলে আমাদের 16টা অঙ্ক বা ডিজিট আছে। তাহলে আমরা যদি একটু দেখি, এই যে হেক্সাডেসিমেলে আমাদের 16টা অঙ্ক বা ডিজিট আছে, আমাদের এই 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে আমাদের ABCDEF, অর্থাৎ এখানে আমাদের আরো 6টা ভিন্ন ভিন্ন ডিজিট আমাদের এখানে অ্যাড করা হয়েছে। এটাকে যদি আমরা একটু দেখি, এ 9 এর পরে এই হচ্ছে 10 11 12 13 14 15, অর্থাৎ এটা 4। প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসের বিষয়বস্তু তৃতীয় অধ্যায় আইসিটি, তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির ধারণা এবং এর প্রকারভেদ, অর্থাৎ আমাদের সংখ্যা পদ্ধতির পরিচিতি আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু। তো আমরা প্রথমে আলোচনা করব সংখ্যা নিয়ে। সংখ্যা কি? সংখ্যা পদ্ধতি জানার আগে আমরা আগে একটু জেনে নিই সংখ্যা কি। আমরা যদি এখানে একটু দেখি, আমাদের সংখ্যার কথা এখানে উল্লেখ করা আছে। সংখ্যা কি? সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ এবং পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। কিভাবে ব্যবহৃত হয়? সংখ্যা হচ্ছে এমন একটা উপাদান, যে উপাদানটা আমার কোনো কিছু গণনা করতে বা কোনো কিছু পরিমাণ করতে বা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। যেমন এখানে উদাহরণ হিসাবে বলা আছে, একাদশ শ্রেণীতে 243 জন ছাত্র আছে। এখানে 243 একটি সংখ্যা, অর্থাৎ এই 243 সংখ্যা দিয়ে আমি ছাত্রদের সংখ্যাটাকে গণনা করতে পারছি বা কতজন ছাত্র আছে সেটা আমরা জানতে পারছি। আবার এখানে একাদশ, এইটাও একটা সংখ্যা, যদিও সংখ্যা দিয়ে, সংখ্যার প্রতীক দিয়ে লেখা নাই, তারপর একাদশ একটা সংখ্যা, এটা দিয়ে কততম শ্রেণীতে আমার শিক্ষার্থীরা আছে সেটাও আমরা জানতে পারছি, এবং এইটাও কিন্তু আমরা গণনা করছি যে আমার শিক্ষার্থীরা কততম শ্রেণীতে আছে। তো কোনো কিছু গণনা করার জন্য বা পরিমাণ করার জন্য বা পরিমাপ করার জন্য আমরা সংখ্যা ব্যবহার করে থাকি। এখানে 243 যেমন একটি সংখ্যা, তেমন আমরা এখানে লিখতে পারি 260ও একটা সংখ্যা, অর্থাৎ একাদশ শ্রেণীতে আমার 243 জন শিক্ষার্থী আছে, তো আমার দ্বাদশ শ্রেণীতে 260 জন শিক্ষার্থী আছে আমি বলতে পারি। তাহলে আমি গণনা করছি বা পরিমাণটা জানছি যে আমার দ্বাদশ শ্রেণীতে 260 জন শিক্ষার্থী আছে, এবং দ্বাদশও কিন্তু একটা সংখ্যা, অর্থাৎ আমি কততম শ্রেণী সেটাও কিন্তু আমি গণনা করে বলতে পারছি। আবার আমাদের পরিমাণ জানার জন্য আমি বলতে পারি যে 1 কেজি চিনি, 2 কেজি লবণ। এখানে এই যে 1 অথবা 2 এগুলোও কিন্তু আমাদের সংখ্যা, অর্থাৎ আমরা গণনা করার জন্য আমরা সংখ্যা ব্যবহার করছি। আচ্ছা, আমাদের পরবর্তী আলোচ্য বিষয়বস্তু হচ্ছে অঙ্ক। অঙ্ক কি? সংখ্যা তৈরির জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয়, সেই সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে অঙ্ক। অর্থাৎ সংখ্যা তৈরি করার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয়, প্রত্যেকটা প্রতীক এক একটা অঙ্ক। এখানে আরেকটি সেন্টেন্স বলা আছে, সকল অঙ্ক সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। এটা আমরা একটু পরে আলোচনা করছি, তার আগে আমরা একটু সংখ্যার উদাহরণ নিয়ে আলোচনা করি। যেমন অঙ্কের উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি। যেমন আমরা একটা সংখ্যা আগের উদাহরণে দেখেছি 243, 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, অর্থাৎ এখানে আমার 3টা অঙ্ক আছে, 2 4 এবং 3, 3টি পৃথক পৃথক অঙ্ক নিয়ে 243 সংখ্যাটি গঠিত, যার প্রত্যেকেই পৃথক পৃথকভাবে এক একটি সংখ্যা, অর্থাৎ 2 4 বা 3 ব্যবহার করে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন সংখ্যা লিখতে পারি। আবার 2 4 এবং 3 একসাথে মিলেও আমরা 243 লিখতে পারছি, বা
এটার কম্বিনেশন বা পজিশন চেঞ্জ করে আমরা ভিন্ন সংখ্যা লিখতে পারছি। আবার 2 দিয়ে যেমন আমি এখানে লিখেছি 2 কেজি, 2 ব্যবহার করে আমি লিখেছি 2 কেজি, ঠিক তেমন একইভাবে আমি 4 ব্যবহার করে 4 কেজি, 4 লিটার, 4 মিটার লিখতে পারি। অর্থাৎ আমি পরিমাপ করতে পারছি শুধুমাত্র একটা ডিজিট দিয়ে বা একটা অঙ্ক দিয়ে। এবার আমি আলোচনা করব সকল অঙ্ক সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়, এই লাইনটার ব্যাখ্যা নিয়ে। আমরা একটা সংখ্যা লিখছি 243। এই সংখ্যাটার মধ্যে আমাদের 3টি অঙ্ক আছে। এই 3টি অঙ্ক কিন্তু আলাদা আলাদা করেও সংখ্যা হিসাবে কাজ করতে পারছে। যেমন আমি এখানে লিখেছি হচ্ছে 2 কেজি। 2 কেজিতে এখানে আমি যে 2টা লিখেছি, এই 2 কিন্তু একটা অঙ্ক, এবং এই একটা অঙ্ক দিয়েই কিন্তু আমি একটা সংখ্যা গঠন করতে পারছি। অথবা আমি এখানে লিখলাম হচ্ছে 9 লিটার, অর্থাৎ 9 লিটার। 9 কিন্তু একা একটা অঙ্ক, এবং 9 দিয়েই কিন্তু আমি একটা সংখ্যা তৈরি করতে পারছি। অর্থাৎ আমার এই যে অঙ্কগুলো আছে, এই একটা অঙ্ক দিয়েই কিন্তু আমি একটা সংখ্যা তৈরি করতে পারছি, বা সংখ্যা হিসেবে তারা কাজ করতে পারছে। অর্থাৎ সকল অঙ্কই সংখ্যা হিসেবে কাজ করতে পারছে, কিন্তু সকল সংখ্যা কিন্তু অঙ্ক নয়। অর্থাৎ একটা সংখ্যার মধ্যে এখানে যেমন আমার সংখ্যাটা আছে 260 অথবা 243, এই সংখ্যাটার মধ্যে কিন্তু এখানেও 3টি অঙ্ক আছে, এখানেও কিন্তু আমার 3টি অঙ্ক আছে। অর্থাৎ আমার এই 260 বা 243 সংখ্যার মধ্যেও কিন্তু একাধিক অঙ্ক আছে, 3টি করে অঙ্ক আছে। 3টি অঙ্ক মিলে এখানে 260-এর মধ্যে একটা সংখ্যা হচ্ছে, 260 সংখ্যাটা হচ্ছে, আবার 3টি অঙ্ক মিলে 243 সংখ্যা হচ্ছে। অথবা আমি এখানে লিখলাম হচ্ছে 67। 67 2টি অঙ্ক মিলে একটা সংখ্যা হচ্ছে। অর্থাৎ সকল অঙ্ক সংখ্যা হিসেবে কাজ করতে পারছে। যেমন 2 কেজি, 9 লিটারে 2, 9 এরা অঙ্ক, একটা সিঙ্গেল ডিজিট, কিন্তু তারা সংখ্যা হিসেবে কাজ করতে পারছে। বাট সকল সংখ্যার মধ্যেই তো আর সিঙ্গেল ডিজিট নাই বা একটা অঙ্ক নাই, একাধিক অঙ্কের সংখ্যাই তো বেশি। তো সেই সংখ্যাগুলো তো আর অঙ্ক হিসেবে আলাদাভাবে নিজেদের প্রেজেন্ট করতে পারছে না, কারণ তাদের মধ্যে একাধিক অঙ্ক আছে। আমি আশা করি আমার শিক্ষার্থীদের ব্যাপারটা বোঝাতে পেরেছি, অঙ্ক এবং সংখ্যার ব্যাপারটি। আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা এবার আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। আমরা সংখ্যা কি সেটা জেনেছি, অঙ্ক কি সেটা জেনেছি, আমরা এখন আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশ ও এর সাহায্যে গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা, পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। অর্থাৎ কোনো সংখ্যাকে লেখা বা সংখ্যাটাকে প্রকাশ করা, অথবা এই সংখ্যা ব্যবহার করে বা এই ধরনের আরো একাধিক সংখ্যা ব্যবহার করে সেই সংখ্যাগুলোর মধ্যে গাণিতিক হিসাব নিকাশ বা এই কাজগুলো করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করা হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমি সংখ্যা লিখব, সংখ্যাটাকে প্রকাশ করব, একাধিক সংখ্যার মধ্যে আমরা যে ক্যালকুলেশনগুলো আছে, গাণিতিক হিসাব নিকাশগুলো আছে, সেগুলো করব। তাহলে এই পুরো সিস্টেমটাকে আমরা বলবো সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির মধ্যে কি কি থাকে, সংখ্যা পদ্ধতির উপাদান কি কি? সংখ্যা পদ্ধতির উপাদান হচ্ছে কতগুলো প্রতীক। যেমন আমরা এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমরা যে অঙ্কগুলো ব্যবহার করে বা যে প্রতীকগুলো ব্যবহার করে আমরা সংখ্যা তৈরি করি, সেগুলো আমার এই সংখ্যা পদ্ধতির উপাদান। এখানে আমাদের কিছু অপারেটর থাকে। অপারেটরগুলো কি? এই যে অপারেটর সাইনগুলো আছে, যে অপারেটরগুলো ব্যবহার করে আমরা আমাদের এই ম্যাথমেটিক্যাল বা অ্যারিথমেটিক ক্যালকুলেশনগুলো করে থাকি আমাদের এই সংখ্যা পদ্ধতির মধ্যে, সেই অপারেটরগুলো এবং কতগুলো নিয়ম কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি আরো অনেক নিয়ম আছে এক একটা সংখ্যা পদ্ধতির মধ্যে, যেই নিয়মগুলো আমরা এই গাণিতিক হিসাব নিকাশের জন্য করে থাকি। তো আমাদের সংখ্যা পদ্ধতির মধ্যে কি কি থাকছে বা সংখ্যা পদ্ধতির উপাদান কি কি? কতগুলো প্রতীক,
যেমন 0 1 2 3 4 5 6 কতগুলো অপারেটর, প্লাস মাইনাসের সাইনগুলো এবং কতগুলো নিয়ম, অর্থাৎ আমাদের যোগ করার যে নিয়ম আছে বা বিয়োগ করার যে নিয়ম আছে, শুধু অপারেটর তো আর কাজগুলো করছে না, এর পেছনে তো কিছু নিয়ম আছে। অপারেটরগুলো তো প্রতীক, যোগের প্রতীক বা বিয়োগের প্রতীক হিসাবে কাজ করছে, বা যোগের বিয়োগের গুণের ভাগের তো কিছু নিয়ম নীতিমালা বা কিছু শৃঙ্খলা আছে, সেইগুলো আমাদের এই সংখ্যা পদ্ধতির অংশ। তো এই তিনটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির উপাদান। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। বেসিক্যালি সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা সামনে আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নিই পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত চার প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এই বেসিক্যালি এই চার ধরনের যে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে, আমাদের এই তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশে আমরা পরবর্তীতে যা শিখব এবং প্র্যাকটিস করব তার পুরোটাই এই অংশটা ঘিরে। আমরা সামনের যে লেকচারগুলো আছে সেই লেকচারগুলোতে এই বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল সম্পর্কে আরো অনেক বিস্তারিত জানব। আমরা এখন একটু সামনের দিকে যাই। আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা একটু আলোচনা করব। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমাদের কি আছে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে, অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে আমাদের পজিশনের বা সংখ্যা বা অঙ্কের পজিশনের উপর ভিত্তি করে যেই সংখ্যা পদ্ধতির সংখ্যা বা সংখ্যার মান নির্ধারিত হয় না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ এখানে আমরা সংখ্যায় কি বলছি? যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এ পদ্ধতিতে বিভিন্ন চিহ্ন বা প্রতীকের মাধ্যমে হিসাব নিকাশের কাজ করা হতো। এই পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বেসিক্যালি পুরনো সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনো বৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি না এবং এখন তার বাস্তব ব্যবহার নাই। কিছু প্রতীকী ব্যবহার আছে, কিন্তু প্রাচীন যুগে যখন প্রথম গণনা শুরু হয় তখন প্রথম দিকে এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ছিল। ধীরে ধীরে বিজ্ঞানের এবং গণিতের উন্নতির বিকাশের সাথে সাথে বিভিন্ন সভ্যতাতে সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতে 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 একটা সময় আমরা এখনকার সংখ্যা পদ্ধতিতে এসে পৌঁছেছি। সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলোর পজিশন বা অবস্থানের গুরুত্ব পায় না। অর্থাৎ একটা সংখ্যা আমি লিখেছি, সেই সংখ্যাতে যে প্রতীকগুলো ব্যবহার করেছি তারা যে অবস্থানে আছে সেই অবস্থানের ওপরে তাদের কোনো গুরুত্ব নেই, বা তার অবস্থানের উপর তাদের কোনো আলাদা কোনো মান বা আলাদা কোনো গুরুত্ব নেই। ফলে অঙ্কগুলোর কোনো স্থানীয় মান থাকে না। স্থানীয় মান থাকে না, স্থানীয় মান কি সেটা আমরা একটু পরেই আলোচনা করব, তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু আমরা জেনে রাখছি যে এর ফলে আমাদের সংখ্যাগুলোর কোনো স্থানীয় মান থাকে না। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার কোনো স্থানীয় মান থাকে না, শুধু অঙ্কটির নিজস্ব মানের উপর ভিত্তি করে হিসাব নিকাশ করা হয়। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে স্থানীয় মান ভিন্ন এবং নিজস্ব মান ভিন্ন। অর্থাৎ 5 এর নিজস্ব মান 5, কিন্তু 5 যে অবস্থানে অবস্থান করছে তার উপর ভিত্তি করে তার একটা স্থানীয় মান আছে। অর্থাৎ ওই স্থানের উপর ভিত্তি করে তার একটা স্থানীয় মান আছে। স্থানীয় মান নিয়ে আমরা এরপরেই আলোচনা করব। আচ্ছা, এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কিছু উদাহরণ আমরা আলোচনা করি। প্রাচীনকালে ব্যবহৃত হায়ারোগ্লিফিক্স একটা সংখ্যা পদ্ধতি, অর্থাৎ মিশরীয় সভ্যতাতে আজ থেকে প্রায় 3400 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ আনুমানিক 3400 খ্রিস্টপূর্বাব্দে এই মিশরীয় সভ্যতাতে প্রথম গণনা পদ্ধতিতে সংখ্যার ব্যবহার করা হয়।
সেই সংখ্যা পদ্ধতিটা ছিল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং সেখানে বিভিন্ন চিত্র বা বিভিন্ন ছবি ব্যবহার করা হতো এই সংখ্যার প্রতীক আকারে। এবং এই সংখ্যা পদ্ধতিকে বলা হচ্ছে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। পরবর্তীতে মিশরীয়রা ধাপে ধাপে এই হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতির উন্নতি করে থাকেন, এবং এই হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতিও ছিল 10 ভিত্তিক, অর্থাৎ এখানে 10টা ভিন্ন ভিন্ন চিহ্ন বা প্রতীক ছিল, কিন্তু তাদের কোনো স্থানীয় মান ছিল না, তাদের নিজস্ব মান ছিল। প্রত্যেকটা প্রতীকের নিজস্ব মান ছিল, কিন্তু এই প্রতীকগুলো যেই পজিশনে বসানো হচ্ছে সেই পজিশনে বসার কারণে তাদের কোনো আলাদা ভ্যালু থাকতো না। স্থানীয় মান এবং নিজস্ব মান আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে যখন আলোচনা করব তখন একদম ক্লিয়ার হয়ে যাবে, দুশ্চিন্তার কিছু নাই। আচ্ছা, এরপরে মেয়ান সভ্যতাতে, রোমান সভ্যতাতে বা এই যে ট্যালি সিস্টেমে আমরা এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ব্যবহার দেখে থাকি। রোমান সংখ্যা আমরা চিনি। রোমান সংখ্যাতে যদি আমি একটা সংখ্যা 2017 লিখতে চাই, রোমান পদ্ধতিতে 2017 একটা সংখ্যা লিখতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে? এম এক্স ভি আই আই, অর্থাৎ এইখানে এম মানে হচ্ছে 1000, এক্স মানে হচ্ছে 10, ভি মানে 5, আর আই 7, আই হচ্ছে আই এর মান হচ্ছে 1, অর্থাৎ দুইটা এম মানে 2000, এক্স মানে 10, তাহলে কত? 2010 হলো, আর ভি মানে হচ্ছে 5, তার মানে কত হলো আমার? 2010 হলো, 2015 হলো, আর 2017। এবার এই এমটাকে, এই এম এর অবস্থান যদি আমি পরিবর্তন করে দিই, আমাকে 2000 লেখার জন্য কিন্তু আমাকে দুইটা এম লিখতে হয়েছে। আমি যদি এম এর অবস্থান পরিবর্তন করে দেই, বা ভি এর অবস্থান পরিবর্তন করে দেই, বা এক্স এর অবস্থান পরিবর্তন করে দেই, তাহলেও কিন্তু আমার কি হচ্ছে? খুব বেশি না, আমার কিন্তু সংখ্যার অঙ্কগুলোর অবস্থান পরিবর্তন করার সাথে সাথে কিন্তু তাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এটা আসলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। আচ্ছা, এরপরে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। এখানে আমাদের স্থানীয় মান এবং নিজস্ব মান আমরা ক্লিয়ার করে ফেলতে পারবো। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের পজিশনের বা অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের নিজস্ব মান, স্থানীয় মান এবং সংখ্যা পদ্ধতির ভিত্তির সাহায্যে সংখ্যার মান নির্ধারণ করা হয়। অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন একটা সংখ্যার মান নির্ধারণ করার জন্য ওই অঙ্কটার নিজস্ব মান, ওই অঙ্কটা যে অবস্থানে আছে তার স্থানীয় মান এবং সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, এই তিনটা ফ্যাক্টর মিলায়ে একটা সংখ্যার মান নির্ধারিত হয়। এবং সংখ্যা পদ্ধতিতে রেডিক্স পয়েন্ট দিয়ে পূর্ণাংশ এবং ভগ্নাংশ আলাদা করা হয়। আচ্ছা, এবার আমরা স্থানীয় মান এবং নিজস্ব মান নিয়ে একটু আলোচনা করি। আমাদের এই পুরনো যে সংখ্যাটা আমরা লিখেছিলাম 243, আমরা এর আগে যে উদাহরণটা দেখেছিলাম, আমরা এখানে উপরে লিখি 243, আমি একটা সংখ্যা লিখেছিলাম। এই সংখ্যাতে এই 2, 4 এবং 3, অর্থাৎ 2 এর মান 2, 4 এর মান 4 এবং 3 এর মান 3, এইগুলো হচ্ছে এই 2, 4, 3, এইটা একটা সংখ্যার নিজস্ব মান। অর্থাৎ 2 এর এখানেও 2 এর নিজস্ব মান 2, এবং 2 আমি যেখানেই লিখি না কেন 2 এর নিজস্ব মান 2, 4 এর নিজস্ব মান 4 এবং 3 এর নিজস্ব মান 4। এখন আমাদের শেখার বিষয়বস্তু হচ্ছে স্থানীয় মানটা কি। স্থানীয় মান হচ্ছে এই যে আমি 243 সংখ্যাটা লিখেছি, এই 243 সংখ্যায় এই যে 2, এই 2 এর স্থানীয় মান হচ্ছে 200, অর্থাৎ 2
শতকের ঘরে আছে, শতকের ঘরে থাকার কারণে 2-এর পরে যদি আমি কোনো অঙ্ক নাও লিখি, দুইটা শূন্য যদি আমি পেছনে বসাই, তাহলে কিন্তু আমার দাঁড়াচ্ছে কি 200, অর্থাৎ 2-এর স্থানীয় মান হচ্ছে 200 বা শতক। 4 কোন অবস্থানে আছে, তার 4 দশকের ঘরে আছে, তাহলে 4-এর স্থানীয় মান কত 40, এবং 3 আছে এককের ঘরে, অর্থাৎ 3-এর স্থানীয় মান হচ্ছে কত 3। তাহলে আমার এই 3টা সংখ্যার স্থানীয় মানের যোগফল হচ্ছে 243, আর এই 3টা সংখ্যার নিজস্ব মানের যোগফল হচ্ছে 9। 2, 4 এবং 3, এই 2, 4 এবং 3 এর নিজস্ব মানের যোগফল হচ্ছে 9, আর এর স্থানীয় মান হচ্ছে 243। আশা করি নিজস্ব মান এবং স্থানীয় মানের ব্যাপারটা আমি শিক্ষার্থীদের বোঝাতে পেরেছি। আচ্ছা, আরেকটা ব্যাপার খেয়াল করো তোমরা, সেটা হচ্ছে এখানে একটা সংখ্যার মান কিভাবে বা কত সেটা নির্ধারিত হবে সংখ্যা পদ্ধতির ভিত্তির সাহায্যে, অর্থাৎ সংখ্যা পদ্ধতির ভিত্তি, তার স্থানীয় মান এবং নিজস্ব মান, এই 3টা মিলে একটা সংখ্যা পদ্ধতির সংখ্যার মান নির্ধারিত হয়। সংখ্যা পদ্ধতির ভিত্তি এটা আমরা আরেকটু পরে আলোচনা করবো, তখন ভিত্তির ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা একটু সংখ্যা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। র্যাডিক্স পয়েন্টটা আমি একটু পরে আলোচনা করছি, এখানে আমাদের আরেকটা টপিক আছে র্যাডিক্স পয়েন্ট। আমরা এখন একটু বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। অর্থাৎ আমাদের এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমার সংখ্যা আছে হচ্ছে 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে বা নাম্বার সিস্টেম আছে 4 ধরনের। একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি থাকছে, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হচ্ছে 2, অর্থাৎ ভিত্তি বা বেজ 2। কেন বেজ বা ভিত্তি 2? কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমার অনলি 2টা অঙ্ক আছে, 0 আর 1, অর্থাৎ দুনিয়ার যত সংখ্যা আছে সব সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসলে 0 এবং 1-এর মাধ্যমে লিখে প্রকাশ করা সম্ভব। এটাই বাইনারি সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির বেজ 2 এবং যে সংখ্যা পদ্ধতিতে 2টি মাত্র ডিজিট বা অঙ্ক আছে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতির ডিজিট বা অঙ্ক কি 0 আর 1, তার বেজ কত 2, এবং 0 আর 1 ব্যবহার করে যে কোনো সংখ্যাকে বাইনারি সংখ্যাতে লিখে ফেলা সম্ভব। যেমন এই যে এখানে আমরা একটা বাইনারি সংখ্যা লিখেছি, এবং যখন আমি এই বিভিন্ন ধরনের বেজ নিয়ে কাজ করব তখন আমরা এই সংখ্যাগুলোকে আমরা বেজ সহ লিখব। অর্থাৎ আমি যদি একটা সংখ্যা লিখি 105, তারপর এখানে লিখলাম ছোট করে 10, অর্থাৎ এই 10 হচ্ছে আমাদের এই যে দশমিক সংখ্যা পদ্ধতির জন্য, বা আমি যে বাইনারি সংখ্যা পদ্ধতি লিখেছি, বাইনারি সংখ্যা পদ্ধতির এই যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত 2, যে বাইনারি সংখ্যা লিখে ব্র্যাকেট দিয়ে আমরা এখানে সাবস্ক্রিপ্টে লিখে দিয়েছি 2, অর্থাৎ বাইনারি সংখ্যার বেস বা এটা একটা বাইনারি সংখ্যা সেটা বোঝার জন্য আমরা এভাবে লিখব। এরপর আমরা যাচ্ছি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি একটা বৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি, এবং এই সংখ্যা পদ্ধতি আমাদের কম্পিউটারের বা প্রযুক্তির বিভিন্ন কাজে অক্টাল সংখ্যা পদ্ধতির ব্যবহার করা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, অর্থাৎ এখানে আমাদের মোট 8টি চিহ্ন বা প্রতীক আছে। এই চিহ্ন বা প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত 7টি এবং 0 সহ মোট 8টি। এই 8টি অঙ্ক বা প্রতীক বা চিহ্ন মিলে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে, এবং অক্টাল সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ এখানে আমরা দেয়া আছে, অর্থাৎ 360 ব্র্যাকেটের মধ্যে রেখে আমি এই যে সাবস্ক্রিপ্টের মধ্যে 8 লিখে দিয়েছি, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যা লেখা আছে, অক্টালে একটি সংখ্যা লেখা আছে। এবং আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি একটা সংখ্যা লিখলাম 369, লিখে আমি এখানে লিখে দিলাম 8 অক্টাল সংখ্যা পদ্ধতি। এটা কিন্তু ভুল, এটা কিন্তু ঠিক না, সঠিক নয় আর কি, এটার মান ভুল। কেন ভুল? কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের মোট 8টা ডিজিট থাকে, 0 সহ 1 থেকে 7 পর্যন্ত 8টা ডিজিট কমপ্লিট হয়ে যায়। তো যে কোনো সংখ্যাকে, দুনিয়ার যে কোনো ভাষার যে কোনো সংখ্যাকে আমরা যদি অক্টাল সংখ্যা পদ্ধতিতে লিখি
তাহলে আমার সংখ্যা হবে হচ্ছে অঙ্ক হবে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, এই 8টা সংখ্যা দিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমি যে কোনো সংখ্যাকে খুব সহজে লিখে ফেলতে পারবো। এরপরে হচ্ছে এইখানে আমি লিখেছি 9369 অর্থাৎ 369। অক্টাল সংখ্যা পদ্ধতি তো 7-এর উপরে কোনো অঙ্ক অ্যালাউড না, বা 7-এর উপরে কোনো অঙ্ক তো নাই। তাহলে এই 69 লিখে আমি যদি 8 লিখি অক্টাল লেখার চেষ্টা করি, এটা কোনোভাবেই অক্টাল হবে না। আচ্ছা, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি আমাদের সব থেকে পরিচিত সংখ্যা পদ্ধতি, যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আমরা আমাদের এই সাধারণ জীবনে আমরা যোগ বিয়োগ গুণভাগ বা ক্যালকুলেশনের কাজগুলো করে থাকি। আমাদের সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কত? 10। অর্থাৎ আমার এখানে 10টা ভিন্ন ভিন্ন অঙ্ক বা প্রতীক আছে। এবং দশমিক সংখ্যা পদ্ধতির চিহ্নগুলো কি কি? এই যে আমাদের 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ আমাদের এই যে 0 থেকে 9 পর্যন্ত 9টি এবং 0 সহ আমাদের মোট 10টি চিহ্ন বা প্রতীক রয়েছে। এবং আমি এই যে এখানে যে সংখ্যাটা লিখেছিলাম 369, এইটা কিন্তু আমরা চাইলে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে লিখতে পারবো, কারণ 9 পর্যন্ত আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে প্রতীক ব্যবহার করার সুযোগ আছে, মোট 10টা। এবং এখানে আমরা এই পর্যন্ত আসলে আমরা 369 এই পর্যন্ত উদাহরণের মধ্যে আমরা লিখেছিলাম। তো এখানে আমরা একটা উদাহরণ হিসেবে লিখেছি 240, এবং এটা একটা দশমিক সংখ্যা। তো এই দশমিক সংখ্যাকে আমরা এই যে লিখবো এভাবে 240 ব্র্যাকেটের মধ্যে রেখে আমরা সাবস্ক্রিপ্টে লিখে দিচ্ছি 10, অর্থাৎ বুঝতে পারবো যে এটা আমাদের 10 ভিত্তিক একটা সংখ্যা। আচ্ছা, এরপর আসছে কোনটা? এরপর আসছে অর্থাৎ এই যে 0 থেকে 15 পর্যন্ত আমাদের 16টা ডিজিট, এই 16টা ডিজিট মিলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি গঠিত। এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমাদের মোট 16টা ডিজিট থাকে। এখানে আমাদের হেক্সাডেসিমেলের মধ্যে আমাদের এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে হেক্সা আর একটা হচ্ছে ডেসিমেল। হেক্সা মানে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10। অর্থাৎ হেক্সাডেসিমেল মানে হচ্ছে 10-এর উপরে আরো 6। তাহলে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল। এবং হেক্সাডেসিমেল সংখ্যাতে আমরা এই যে FO অর্থাৎ আমাদের এই যে F এর মান কত 15, ক্যালকুলেশন করার সময় আমরা যখন হেক্সাডেসিমেল ব্যবহার করব তখন আমরা হেক্সাডেসিমেলের কিভাবে আর কি আমাদের সংখ্যাগুলো লিখতে হয়। যেমন হচ্ছে আমাদের যেখানে একটা উদাহরণ দেওয়া আছে F0 অর্থাৎ F016, অর্থাৎ এইভাবে আমরা আমাদের হেক্সাডেসিমেল সংখ্যাটাকে আমরা আসলে লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার আসছি আমাদের পরবর্তী অংশ, সংখ্যা পদ্ধতির পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা সংখ্যার বিভিন্ন অংশ নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা রেডিক্স পয়েন্ট নিয়ে আলোচনা করব। এখানে আমাদের একটা সংখ্যা লেখা আছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে। এই যে এখানে আমাদের লাল কালি দিয়ে লেখা সব থেকে বামের যে ডিজিট, এই সংখ্যার মধ্যে কিন্তু এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ ডিজিট। অর্থাৎ আমি যদি স্থানীয় মান হিসাব করি, এই 5-এর স্থানীয় মান হচ্ছে কিন্তু 50,000। অর্থাৎ আমাদের এই 5-এর স্থানীয় মান 50,000। 6-এর স্থানীয় মান কত? 6-এর স্থানীয় মান হচ্ছে 6 সহস্রের ঘরে আছে, 6-এর স্থানীয় মান হচ্ছে 6,000। 2-এর স্থানীয় মান কত? 2 যে অবস্থানে আছে শতকের ঘরে আছে, 2-এর স্থানীয় মান হচ্ছে 200। 1-এর স্থানীয় মান 10, আর এককের স্থানীয় 9-এর স্থানীয় মান হচ্ছে 9, যেহেতু 9 এককের ঘরে আছে। তো এই টোটালটা মিলে হচ্ছে আমার কি 5,656,219। এবার এগুলো আমাদের স্থানীয় মান গেল। এবার হচ্ছে এই যে এখানে আমাদের এই 5 অঙ্কটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ 56,219 মধ্যে, কারণ এই 5-এর স্থানীয় মান হচ্ছে 50,000। আর এই সংখ্যার মধ্যে সব থেকে কম গুরুত্বপূর্ণ কোনটা? দশমিকের আগের অংশে যদি আমরা আলোচনা করি, সব থেকে কম গুরুত্বপূর্ণ হচ্ছে 9। অর্থাৎ আমাদের এই 9 অঙ্কটা সব থেকে কম গুরুত্বপূর্ণ, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট, LSB, অর্থাৎ সব থেকে কম গুরুত্বপূর্ণ বিট। এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিট কোনটা? 5, যার স্থানীয় মান 50,000।
এবং এটা হচ্ছে আমাদের কি মোস্ট সিগনিফিকেন্ট বিট। এবং এই যে আমাদের মাঝখানে যে বিন্দুটা আছে আমরা এটাকে বলি দশমিক। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি বলে এই পয়েন্টটার নাম মূলত রেডিক্স পয়েন্ট। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি বলে এই রেডিক্স পয়েন্টকে বলা হয় দশমিক। আমরা যখন বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করব তখন এই দশমিক বিন্দুর নাম হয়ে যাবে বাইনারি পয়েন্ট বা বাইনারি বিন্দু, বা অক্টাল কোনো একটা সংখ্যার মধ্যে যদি আমি দশমিক লিখি তখন সেই দশমিকটার নাম হয়ে যাবে অক্টাল পয়েন্ট। হেক্সাডেসিমাল কোনো সংখ্যার মধ্যে দশমিকের ব্যবহার করলে সেই দশমিকটা হয়ে যাবে হেক্সাডেসিমাল পয়েন্ট। আশা করি আমি বোঝাইতে পেরেছি। এবং এই যে আমাদের এই সংখ্যার মধ্যে এই যে 5, 6, 2, 1, 9 এই প্রত্যেকটা হচ্ছে একটা ভিন্ন ভিন্ন অঙ্ক, আর এই সব অঙ্কগুলো মিলে তৈরি হচ্ছে একটা সংখ্যা। আর এই যে এখানে আমাদের এই সংখ্যা পদ্ধতির বেস কত সেটা আমি ব্র্যাকেটের বাইরে সাবস্ক্রিপ্টে লিখে দেব এই সংখ্যা পদ্ধতির বেস কত। এবং এখানে আমরা এই যে পৌনঃপৌনিক অর্থাৎ এই যে এখানে আমরা ক্যালকুলেশন করার পরে দশমিকের পরে সংখ্যাগুলো রিপিট হতেই থাকে, কোনোভাবেই এন্ডিং করা যায় না। তো এই কারণে আমরা এই দশমিকের পরে যদি আমরা একটা সংখ্যাকে ক্যালকুলেশন করে ওই সংখ্যার কোনো এন্ডিং এ না আসতে পারি তখন আমরা এই যে একাধিক ডট দিয়ে এই যে এখানে একাধিক ডট দিয়ে আমরা ব্যাপারটা প্রকাশ করতে হয় যে আমাদের সংখ্যাটা বা ক্যালকুলেশনটা চলমান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমাদের এই পর্যন্তই আলোচনার বিষয়বস্তু ছিল। আজকে আমরা সংখ্যা পদ্ধতির পরিচিতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আমাদের সংখ্যা, অঙ্ক, রেডিক্স পয়েন্ট, বেস, এমএসবি, এলএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট, সংখ্যা পদ্ধতির বিভিন্ন অংশের বা বিভিন্ন উপাদানের আলোচনা আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু ছিল। আমরা আগামী ক্লাসে সংখ্যা পদ্ধতির মধ্যে যে ইন্টারঅ্যাকশন বা ইন্টারচেঞ্জ অর্থাৎ এক পদ্ধতির সংখ্যাকে অন্য পদ্ধতির সংখ্যাতে কিভাবে রূপান্তর করা যায় এইটা আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট লেকচারে শিখব। তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং বাসায় বেশি বেশি পড়ালেখা করতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। আইসিটি প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে আইসিটিতে ভালো রেজাল্ট করা সম্ভব। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।